ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠানে এসে সাক্ষ্যর কাছে ক্ষমা চাইল চৈতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে কোনোভাবেই সাক্ষ্যর সাথে ঝিলকে মেনে নিতে পারছিল না বাড়ির সবাই, বিশেষ করে মেজো কাকিমণি আর সাক্ষ্যর মা। এরা দুজন মিলে ঝিলকে প্রচুর কথা শোনাতে থাকে। এরপর আবারও ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, তখনই চলে এসেছে শতরূপা। শতরূপা এসে ঝিলকে আবারও অসম্মান করতে শুরু করে আর বলে, তোমার মতন মেয়েদেরকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার জানা আছে। বাড়িতে পা দিতে না দিতেই আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিলে। কাজটা কি তুমি ঠিক করলে? আমার তো কোনোভাবেই মনে হয় না। ঝিল তখন বলে, আমি যে কোনো খারাপ কাজ করিনি সেটা তুমি খুব ভালো মতন জানো, কারণ আমার মনে হয় তুমি তোমার মেয়েকে খুব ভালো মতন চেনো, সে কি করতে পারে আর কি পারে না। তাই বলছি, আমি যেটা করেছি সেটা ভুল কিছু করিনি। ও আমাকে বারবার অপমান করছিল, আর কেউ যদি বারবার অপমান করে কতবার সহ্য করা যায় বলো তো? তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। এরপরেই তোমরাই আমাকে বলতে শুরু করেছো যে আমি ঠিক কাজ করিনি। তখন যদি আমি তিতিরের সাথে আরও বেশি খারাপ ব্যবহার করতাম, তিতিরকে উচিত কথা শোনাতাম, অপমান করতাম, তাহলে কি সেটা তোমাদের ভালো লাগতো? আমার তো কোনোভাবেই মনে হয় না সেটা তোমার ভালো লাগতো। তাহলে এই সমস্ত কথা কেন বলছো? তখন সুদর্শনা বলে, মেজদি, তুমি তো এই বাড়িতে সবথেকে বেশি অপমানিত হয়েছো, সবথেকে বেশি তোমার অবস্থা খারাপ ছিল। তারপরেও তুমি একটা মেয়েকে যে কিভাবে অপমান করতে পারো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তোমার যে কোথাও একটা ভুল হচ্ছে, তোমার কি সেটা একবারও মনে হচ্ছে না? দয়া করে তুমি আর ঝিলকে অপমান করো না। অনেক তো হলো, এবার না হয় একটু বন্ধ করো। দেখো, বারবার কাউকে অপমানিত করে তুমি কি লাভ পাবে বলো তো? এরপর সুদর্শনার কথা শুনে তখন শতরূপা বলে, শোন, আমি যা করেছি তা ভুল কিছু করিনি, একদম ঠিক কাজই করেছি। এই মেয়েটা বাড়িতে আসতে না আসতে আমার মেয়েকে অপমান করলো, তো আমি কথা শোনাবো না? ঝিল তখন বলে, তোমার মেয়েকে অপমান করেছি বলে তোমার খুব খারাপ লাগছে, আর আজকে যে তোমার মেয়ে আমাকে অপমান করেছে, কই সেই বেলা তো তুমি দেখছো না? আসলেই যে যারটা দেখে, তাহলে আমি কেন আমার বেলারটা দেখবো না বলো তো? সে তো আমাকে অপমানই করেছিল, তাই আমি বেরিয়ে গিয়েছিলাম। এরপরে সাক্ষ্য এসে বলে, কি হয়েছেটা কি, এত ঝামেলা কিসের? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তখন শতরূপা বলে, ঝামেলা হবে না? তুমি ইচ্ছে করে তোমার বোনকে অপমান করলে এই মেয়েটার কথা শুনে, আমার তো খারাপ লাগবেই, তাই না? সেই জন্যই আমি ওকে উচিত কথা শোনাচ্ছিলাম। সাক্ষ্য বলে, মেজমা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার মেয়ে ঠিক কেমন। তোমার মেয়ে কেমন সেটা আমি খুব ভালো মতন জানি। আরও কি করতে পারে কি পারে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই একটা কথা বলি, যে তুমি এইভাবে ওর সাপোর্টে কথা বলো না, ও কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে। তিতিরকে এরপর তুমি ঠিক রাস্তায় কখনোই ফেরাতে পারবে না। তখন কাকিমণি বলে, শোনো সাক্ষ্য, তুমি আমার মেয়েকে নিয়ে এইভাবে কথা বলতে পারো না। আর সাধারণত ঝিলের কথাতেই তুমি এখন উঠবে আর বসবে। এখনই তো ঝিল তোমার কাছে সব কিছু, আমরা তো আর তোমার কেউ না। তাই তুমি এই সব কথাগুলো বলতে পারো, কিন্তু একটা কথা জেনে রাখবে, যে অন্যায় তুমি করছো সেটা কিন্তু তুমি ক্ষমা পাবে না। কাল রাতের বেলা তোমার মা ঠিক কতটা কষ্ট পেয়েছে তুমি জানো না, তাই হয়তো এই কথাগুলো বলছো। সাক্ষ্য তখন বলে, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেব। আর তোমরা তো কোনো সিদ্ধান্তই আমাকে জানালে না। আমি না হয় এখান থেকে চলে যাব ঝিলকে নিয়ে, তাহলে তোমরা যদি সুখে থাকতে পারো তো থাকো, কিন্তু বারবার এই অশান্তিগুলো করো না, আমার জন্য সেটা ভালো লাগছে না। সুদর্শনা বলে, আমি মেজদিকে বারবার করেই বারণ করলাম, কিন্তু মেজদি কোনো কথাই শুনছে না। কি আর করা যাবে বলো? যদি কথা না শোনে তাহলে তো আর কিছু করবার নেই। এরপরেই সাক্ষ্য তখন বুঝতে পারে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। বারবার করে এইভাবে অপমান করাটা একদমই ঠিক হচ্ছে না। ঝিলও তো একটা মেয়ে, ঝিল কতবার এই সমস্ত আর সহ্য করবে? আমি এটাই সবাইকে বোঝাচ্ছি, কিন্তু কেউই বুঝতে চাইছে না। এরপরেই ঝিলের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর সেই জন্য সবাই মিলে আয়োজন করতে থাকে যাতে খুব তাড়াতাড়ি ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। এর মধ্যেই সাক্ষ্য তখন ঝিলের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেবে, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারে না সাক্ষ্যর মা, আর বলে, আজকে এখানে দাঁড়িয়ে কার ভাত কাপড় নেওয়ার কথা ছিল আর কে নিচ্ছে? সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। এই মেয়েটা যে আর কতবার বাড়বে কে জানে। তখনই সাক্ষ্য বলে, মা, তুমি আবারও আজকে শুরু করলে? কাকাই তখন বলে, বৌদি,
দেখো সাক্ষ্য তো ঝিলকে বিয়ে করেই নিয়েছে, তাই এখন হাজারটা কথা বললেও আর কিছু যায় আসে না। আমি বলি কি, তোমরা আর এইভাবে রিয়াক্ট করো না, যা হয়েছে সেটাকে মেনে নাও, তাহলে তো সবার জন্যই ভালো সেটা। কিন্তু তোমরা মেনে না নিয়ে অশান্তি বাড়াচ্ছ, এই অশান্তি বাড়িয়ে কী লাভ? এরপরই সাক্ষ্য বলে, এই কথাটাই আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে এইভাবে ঝামেলা করে কোনো লাভ নেই। ভাত কাপড়ের অনুষ্ঠানটা হলে আমি না হয় ঝিলকে নিয়ে চলে যাব এই বাড়ি থেকে, তবে ঠিক আছে তো, কিন্তু আর তোমরা ঝামেলা করো না। এর মধ্যেই হঠাৎ করে বাড়িতে চলে এসেছে চৈতি, আর চৈতিকে দেখার পরে সবাই রীতিমতো অবাক হয়ে গেছে। তার মধ্যে সাক্ষ্য বলে, ঝিল তুমি যদি মেজমাকে কষ্ট দিয়ে থাকো, আমার মনে হয় তুমি একটু মেজমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমার মনে হয় মেজমা আর তোমাকে অপমান করবে না। তখন ঝিল বলে, যদিও আমি মেজমাকে কোনো খারাপ কথা শোনাইনি, তবে যদি সেটা করতে হয় আমি করছি। এরপর ঝিল সবার সামনেই মেজমার কাছে ক্ষমা চায়। সুদর্শনা বলে, দেখলে তো মেজদি, তোমাকে কি সুন্দর ক্ষমা করে দিল, কিন্তু তোমরা আর ওকে ক্ষমা করতে পারছো না, উল্টো পাল্টা টপিক নিয়ে শুধু শুধু ওর সাথে ঝামেলা করছো, যেটা হয়তো করাটা একদমই উচিত হচ্ছে না, কিন্তু তোমরা সেটা করতেও ছাড়ছো না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে চৈতি, যেভাবেই হোক সাক্ষ্যর কাছে ক্ষমা চাইতে হবে। তাই বলে, দেখ সাক্ষ্য, আমি সেদিনকার খুব বাজেভাবেই রিয়াক্ট করে ফেলেছিলাম। আসলে তোর আমার সাথে এই ব্যবহারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি বলেই একটা অশান্তি হয়েছিল, কিন্তু তুই আমাকে বিশ্বাস কর, আমি আর কোনো অশান্তি করব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে। এরপর চৈতির এই ব্যবহার দেখে সাক্ষ্যর মা, এমনকি বাড়ির সবাই, বিশেষ করে ঝিলও তো অবাক হয়ে যায় যে এসব কি কথা বলছে চৈতি। যেই মেয়েটা কিনা বিয়ের দিন সবাইকে একেবারে পুলিশের ভয় দেখিয়ে থানায় নিয়ে গেছিল, সে নাকি এত বড় চেঞ্জের কথা বলছে, ভাবাই যাচ্ছে না, কেউ তো রীতিমতো ভাবতেও পর্যন্ত পারছে না। তখনই সাক্ষ্য বলে, চৈতি তুই এখানে এসেছিস কেন? চৈতি তখন বলে, দেখ আমি জানি আজকে তোরা আমাকে ইনভাইট করিসনি, কিন্তু আমি তোদের জন্যই এখানে এসেছি। আসলে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, আমার তোদের মাঝখানে চলে আসাটা একদমই উচিত হয়নি। তুই কতটা ঝিলকে ভালোবাসিস সেটা তো আমি দেখে নিয়েছি, আর আমি বুঝতে পেরে গেছি তোদের মধ্যে ভালোবাসা গভীর ঠিক কতটা। তাই আমার মনে হয় আমি আর কখনোই তোদের মাঝখানে আসবো না, কিন্তু আগে যেরকমভাবে আমরা বন্ধু হয়েছিলাম সেরকম তো থাকতেই পারি, বল? তাতে তো তোর কোনো আপত্তি নেই, নাকি সেখানেও তোর কোনো আপত্তি আছে? এরপরে ঝিল বুঝতে পারে চৈতি ম্যাডামের মতন মেয়েরা কখনো বদলাতে পারে না, তারা বারবার ফিরে আসে আর ঝামেলা সৃষ্টি করে। আর এটা খুব ভালো মতনই বুঝতে পেরে গিয়েছিল ঝিল, কিন্তু সাক্ষ্য চৈতির এই ইনোসেন্ট মুখটা দেখে মেনে নেয় চৈতিকে, আর বলে, ঠিক আছে তুই যখন এসেছিস আর তুই যখন বন্ধু হয়ে থাকতে চাইছিস, তখন আমার আর কোনো আপত্তি নেই। এরপরে ঝিলের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিতে যাচ্ছে সাক্ষ্য, আর বলে, সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ঝিল, কিন্তু তোমাকেও নিজের গান দিয়ে প্রমাণ করে দিতে হবে নিজের যোগ্যতা। আর ঝিল তখন কথা দেয় সাক্ষ্যর সাথে থাকবে, সাক্ষ্যর পাশে থাকবে, আর নিজের গান নিয়ে সে ভবিষ্যতে এগিয়ে যাবে।